জেরেমি বেনথামের উপযোগবাদ খুবই প্রভাবশালী, আবার একই সাথে প্রচণ্ড বিতর্কিত একটা দর্শন। এটা এমন একটা ধারণা যা আমাদের নৈতিকতা, আইন, এমনকি সরকার নিয়ে ভাবনাচিন্তার জগৎটাকেই যেন নাড়িয়ে দিয়েছিল। চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। একবার ভাবুন তো, একটা দেশের পুরো আইন ব্যবস্থাকে কেউ বলছে কুকুরের আইন বা ডগ ল। এই অদ্ভুত, কিন্তু মনে রাখার মতো কথাটা আর কেউ নন, স্বয়ং জেরেমি বেনথামই বলেছিলেন। কিন্তু কেন তিনি এত কঠোর একটা মন্তব্য করেছিলেন? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, সেই অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে। বেনথাম তখন দেখছিলেন যে দেশের আইন ব্যবস্থাটা সাধারণ মানুষের জন্য ছিল এক কথায় একটা গোলকধাঁধা, খুবই অন্যায্য আর শুধু অভিজাতদের সুবিধার জন্যই বানানো। এর কোনো লিখিত রূপ বা কোডও ছিল না, সবটাই চলত শত শত বছরের পুরনো সব মামলার রায়ের উপর ভিত্তি করে। বেনথাম কেন এই ব্যবস্থাকে কুকুরের আইন বলতেন তার কারণটা কিন্তু খুব সহজ। অনেকটা পোষা কুকুরকে শেখানোর মতো। ভাবুন, কুকুরটা কিছু একটা করলে তাকে শাস্তি দেওয়া হয়, আর ঠিক তারপরেই সে বোঝে যে কাজটা করা ঠিক হয়নি। তৎকালীন আইন ব্যবস্থাও ছিল ঠিক এমনই। মানুষ একটা কাজ করে ফেলার পর আদালতের রায়ে জানতে পারত যে কাজটা বেআইনি ছিল। আগে থেকে পরিষ্কারভাবে জানার কোনো উপায় ছিল না। এই রকম একটা এলোমেলো আর নিষ্ঠুর ব্যবস্থার বিরুদ্ধেই বেনথাম দাঁড়িয়েছিল। তো এই বিশৃঙ্খল ব্যবস্থার একটা সমাধান হিসেবে বেনথাম একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে এলেন। তিনি চেয়েছিলেন নৈতিকতা আর আইনকে পুরনো কুসংস্কার থেকে বের করে এনে একটা যুক্তিসঙ্গত, বলতে গেলে প্রায় বৈজ্ঞানিক একটা ভিত্তির ওপর দাঁড় করাতে। বেনথামের ধারণাটা ছিল সত্যিই বৈপ্লবিক, কারণ এতদিন ধরে নৈতিকতার ভিত্তি কী ছিল? হয় ঈশ্বরের আইন, নয়তো পুরনো ঐতিহ্য বা প্রাকৃতিক অধিকারের মতো কিছু বিমূর্ত ধারণা। বেনথাম এসে বললেন, এসবের কোনোটারই দরকার নেই। নৈতিকতার ভিত্তি হবে একটাই জিনিস, কোনো কাজের ফলাফল। মানে একটা কাজ মানুষের জীবনে কতটা সুখ আনছে বা কতটা দুঃখ কমাচ্ছে, সেটাই আসল কথা। আর এই দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে উপযোগ বা ইউটিলিটি। বেনথামের কাছে উপযোগ মানে কিন্তু শুধু কোনো জিনিসের ব্যবহারিক দিকটা নয়, এর মানে আরও অনেক বড়। যে কোনো জিনিস যা আনন্দ দেয় বা কষ্ট দূর করে, সেটারই উপযোগ আছে। সেটা হতে পারে একটা দারুণ কবিতা, আবার হতে পারে প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা জল। বেনথামের মতে তার এই তত্ত্বের পেছনের মনস্তত্ত্বটা খুব সাধারণ। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি আমাদের দুটো মাস্টারের অধীনে রেখেছে, আনন্দ আর কষ্ট। আমরা সবাই সবসময় আনন্দ খুঁজি আর কষ্ট থেকে পালাতে চাই, এটাই আমাদের স্বভাব। তাই যে কোনো নৈতিক বা আইনি ব্যবস্থা যা মানুষের এই মৌলিক প্রকৃতিকে পাত্তা দেয় না, সেটা ব্যর্থ হতে বাধ্য। আর এই মূল ভাবনা থেকেই জন্ম নিল উপযোগবাদের সেই বিখ্যাত লাইনটা, সেই কাজ বা আইনই সঠিক যা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জন্য সবচেয়ে বেশি পরিমাণ সুখ নিশ্চিত করবে। মানে ফোকাসটা ব্যক্তির উপর নয়, সমাজের সামগ্রিক কল্যাণের ওপর। বেনথাম কিন্তু শুধু তত্ত্ব দিয়েই থেমে যাননি। তিনি ভাবলেন, যদি সুখ দুঃখই নৈতিকতার মাপকাঠি হয়, তাহলে তো সেটাকে মাপারও একটা উপায় থাকা দরকার, তাই না? তিনি চেষ্টা করেছিলেন নৈতিকতাকে প্রায় একটা বিজ্ঞানে পরিণত করতে। চলুন দেখি কিভাবে। এই আইডিয়াটাকে বাস্তবে রূপ দিতে বেনথাম 7টা মানদণ্ডের একটা তালিকা বানালেন, যার নাম দিলেন ফেলিসিফিক ক্যালকুলাস। তার প্ল্যান ছিল আইন প্রণেতারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই মানদণ্ডগুলো ব্যবহার করে হিসাব করবেন। মানে প্রথমে দেখতে হবে আনন্দটা কতটা তীব্র, কতক্ষণ থাকবে, এটা পাওয়ার সম্ভাবনা কতটুকু, কত তাড়াতাড়ি পাওয়া যাবে, এই আনন্দ থেকে কি আরও আনন্দের জন্ম হবে, এর সাথে কি কোনো কষ্ট জড়িয়ে আছে, আর সবশেষে কতজন মানুষ এর দ্বারা প্রভাবিত হবে। যে বিকল্পটা সবচেয়ে বেশি নেট হ্যাপিনেস বা নিট সুখ তৈরি করবে, সেটাই বেছে নেওয়া হবে। শুনতে খুব যান্ত্রিক মনে হলেও বেনথামের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত পছন্দ অপছন্দের বদলে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এই দার্শনিক ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে ছিল না, বাস্তব জগতের সমাজ আর রাজনীতিকে বদলে দিতে এর একটা বিশাল প্রভাব ছিল। বেনথামের এই চিন্তাভাবনাগুলো গণতন্ত্র, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সংস্কার এবং ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকর রাষ্ট্রের ধারণাকে অনেক জোরদার করেছিল। তিনি মনে করতেন সরকারের একটাই কাজ, জনগণের কল্যাণ নিশ্চিত করা। যে আইন বা প্রতিষ্ঠান সেটা করতে পারবে না, তাকে হয় বদলাতে হবে, নয়তো বাতিল করতে হবে। বেনথাম প্রাকৃতিক অধিকারের মতো বিমূর্ত আইডিয়াগুলোকে একদমই পাত্তা দিতেন না। তার মতে অধিকার আকাশ থেকে পড়ে না, অধিকার তৈরি হয় আইনের মাধ্যমে। আর কোনো অধিকার ঠিক কি না তা বিচার করতে হবে সমাজের জন্য সেটা কতটা উপকারী তা দিয়ে। সোজা কথায়, একটা অধিকারের মূল্য তখনই আছে যদি সেটা সমাজের মোট সুখ বাড়াতে সাহায্য করে।
উপযোগবাদ নিঃসন্দেহে একটা খুব শক্তিশালী ধারণা, কিন্তু এটা নিখুঁত নয়। এর মধ্যে কিছু বেশ গুরুত্বপূর্ণ সমস্যাও আছে। চলুন এবার সেই দিকগুলো নিয়ে একটু কথা বলা যাক। এটাই বোধহয় উপযোগবাদের বিরুদ্ধে সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় অভিযোগ। যদি লক্ষ্যই হয় সংখ্যাগরিষ্ঠের সুখ, তাহলে সংখ্যালঘুদের কি হবে? সর্বাধিক সুখ নীতির একটা ভয়ঙ্কর দিক হল এটা সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারকে বৈধতা দিয়ে দিতে পারে। একবার ভাবুন, যদি ৯৯ জন মানুষের বিশাল আনন্দের জন্য একজন নিরপরাধ ব্যক্তির চরম ক্ষতি করা হয় আর তাতে সমাজের মোট সুখের পরিমাণ বেড়ে যায়, তাহলে উপযোগবাদের হিসাবে কাজটা তো ঠিক, কিন্তু আমাদের বিবেক কি বলে? এটা তো চরম অন্যায়। দ্বিতীয় বড় সমালোচনাটা হলো আনন্দের মান নিয়ে। বেনথাম কি সব ধরনের আনন্দকে একই পাল্লায় মেপেছিলেন? বেনথামের এই কথাটা খুবই বিতর্কিত। তিনি বিশ্বাস করতেন আনন্দের মধ্যে কোনো ভালো মন্দ বা উঁচু নিচু ভেদাভেদ নেই। যা আছে তা হল পরিমাণের পার্থক্য। অর্থাৎ একটা সাধারণ খেলা থেকে যে আনন্দ পাওয়া যায় আর একটা মহান কবিতা পড়ে যে আনন্দ পাওয়া যায়, দুটোই সমান যদি আনন্দের পরিমাণটা এক হয়। কিন্তু অনেকেই এর সাথে একমত নন। তারা মনে করেন কিছু আনন্দ অন্যগুলোর চেয়ে অনেক বেশি মূল্যবান বা মহৎ। তৃতীয় মূল আপত্তিটা হলো এই তত্ত্বটা শুধুমাত্র ফলাফলের ওপর জোর দেয়, কিন্তু একটা কাজের পেছনের উদ্দেশ্য বা ইন্টেনশনের কি হবে, সেটার কি কোনো দাম নেই? যেহেতু উপযোগবাদ শুধু ফলাফল দেখে, তাই এর যুক্তিটা বেশ অদ্ভুত। ধরুন কেউ একজন ভালো উদ্দেশ্য নিয়ে কিছু করতে গেল, কিন্তু ফলটা খারাপ হলো, উপযোগবাদ বলবে কাজটা ভুল। আবার ধরুন কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করল, কিন্তু ভাগ্যক্রমে ফলটা ভালো হয়ে গেল, তখন উপযোগবাদ বলবে কাজটা সঠিক। এটা আমাদের সাধারণ যুক্তির সাথে একদমই মেলে না, কারণ আমরা তো মনে করি যে উদ্দেশ্যেরও একটা নৈতিক মূল্য আছে। শেষ পর্যন্ত বেনথামের এই শক্তিশালী দর্শন আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। মানুষের জটিল অনুভূতি আর নৈতিকতাকে শুধু সংখ্যার হিসাবে ফেলে মেপে জুপে কি সত্যি একটা ন্যায্য আর সুখী সমাজ গড়া সম্ভব? এই প্রশ্নটা আজও আমাদের ভাবায়।